না, তা জেনে আমি কি করব? তোকে দেখতে আসছে যে ঘটা করে তোর জন্য হাবিজাবি আনতে হবে? আমি তোর বাপের চাকর? তোকে রোজ রসমালাই গেলানোর জন্য আমাকে টাকা দেয় তোর বড় আব্বু? নাকি তুই আমার মালকিন যে যা বলবি আমাকে তাই শুনতে হবে? তাহলে ভাগ এখান থেকে। একথা শুনে শীতলের মুখ ভোঁতা করে সেখান থেকে উঠে রান্নাঘরে গেল। গেস্টদের জন্য কয়েক ধরনের মিষ্টি আনা হয়েছে। সিতারা সেসব তুলে রাখছে। তাকে রান্নাঘরে দেখে দুটো মিষ্টি প্লেটে তুলে দিলেন সিতারা। সে মিষ্টি শেষে পুনরায় ফিরে গেল ডাইনিং টেবিলে। দুপা নাচাতে নাচাতে মিষ্টিতে কামড় বসিয়ে কিছু ভাবল। সে কিছুদিন যাবৎ কাজিন রিলেটিভ উপন্যাস পড়তে শুরু করেছে, তাও আবার নজর এড়িয়ে চুপি চুপি। শুদ্ধ দেখলে খবর আছে তার। তবে যে বইটা পড়ছে সেখানে নায়ক সবসময় নায়িকাকে বকে, মারে, আবার যখন যা চায় তা এনেও দেয়। অথচ এই শুদ্ধ পুরুষ এত মারে এত বকে, কিন্তু যা চায় এনে দেয় না, বরং আনার জন্য যে দেখালে দু থাপ্পড় মেরে দেয়। ইস, বাস্তব জীবনে গল্প কেন যে উপন্যাসের মতো সাজানো হয় না। বিকেল পেরিয়ে এখন সন্ধে। ধরনের বুকে নেমেছে নিকষ কালো রাতের আধার। ব্যস্ত নগরীর মানুষগুলো ছুটছে আপন গৃহে ফেরার তাড়ায়। ফলস্বরূপ পথে ঘাটে বেঁধেছে অসহ্যকর জ্যাম। জ্যামে চক করে পড়ে আধা ঘন্টারও পথ 2.5 ঘন্টা পার করে কিছুক্ষণ আগে বাসায় ফিরেছেন শারাফাত চৌধুরী। ক্লান্ত পরিশ্রান্ত দেহে ফিরেই ফ্রেশ না হয়ে আগে শখকে রুমে রেখেছেন। শুনেছেন বিয়ের কথা শুনে থেকে মেয়ে নাকি মনমরা হয়ে বসে আছে। হ্যাঁ না, কিছুই বলেনি মেয়েটা। মেয়ে যে এখন বিয়ে করতে চায় না এ কথা উনিও জানেন। কিন্তু আর কতদিন কতদিন মেয়েকে ধরে বেঁধে রাখবেন? মেয়ে হয়ে যখন জন্মেছে তাকে তো পরের ঘরে যেতেই হবে। মোট কথা, শখন আর বড্ড আদরের মেয়ে। 2 ছেলের পর খুব ইচ্ছে ছিল এবার একটা মেয়ে হোক, বাবা বাবা করে ডেকে বুকে ঝাঁপিয়ে পড়ুক, আদুরে আবদারে অতিষ্ঠ করে তুলুক, মিষ্টি সরে শাসন করুক, বকা দিক, পছন্দের কিছু না পেলে দুগাল ফুলিয়ে বসে থাকুক। কিন্তু ওনার মনের কথাটা সীতারাকে কখনোই বলা হয়ে ওঠেনি। কারণ সায়ন শুদ্ধ হওয়ার সময় সীতারার অবস্থা খুবই খারাপ হয়ে গেছিল। ডাক্তাররাও হাল ছেড়ে দিয়েছিলেন। সহধর্মিনীর কথা চিন্তা করে মনের কথা চেপে রেখেছিলেন। কিন্তু শুদ্ধ হওয়ার কয়েক বছর পরে একদম অনাকাঙ্ক্ষিতভাবে শখের আগমন ঘটে। বুকে পাথর চেপে সীতারাকেও বলেছিলেন জীবনের ঝুঁকি না নিতে। কিন্তু সীতারাও মেয়ের শখ ছিল, এত বলে কয়ে ওনাকে বাচ্চা নষ্ট করাতে রাজি করানো যায়নি। ফলে দিন দিন প্রেগনেন্সি জার্নি আরো কষ্টকর হয়ে ওঠে। ডেলিভারির ডেট যতই ঘনিয়ে আসছিল উনিও নেতিয়ে পড়ছিলেন। শরীরের হাল বুঝে কাঁদতে কাঁদতে ওনাকে দ্বিতীয় বিয়ের পারমিশন দিয়েছিলেন। তারপর সীতারাকে আবারও ঝুঁকে নিতে হয়। মা মেয়ে দুজনই জীবন যুদ্ধ জিতে একটা সময় স্বাভাবিক হয়। মেয়ের পুতুল মুখটা দেখে সব কষ্ট সহ্য করে নেন দুজনই। এবং শখের মেয়ের নামটাও উনিই রাখেন, সায়ানা চৌধুরী শখ। দিন যায় দিন আসে, দেখতে দেখতে সময় কাটতে থাকে। ছোট্ট শখও বড় হতে থাকে। ওনার ছোট্ট ভাইদের ঘর আলো করে সন্তানরা আসে। একটা সময় চৌধুরী নিবাসও ভরে ওঠে প্রাণবন্ত প্রাণদের চঞ্চল কলকারখানাতে। সময়ের সাথে পাল্লা দিয়ে তারাও বড় হতে পারে। একটা কথা না বললেই নয়, উনি বাবা হওয়ার অভিজ্ঞতা থেকে এটা বুঝেছেন, ছেলেরা যদি হয় বাবার শক্তি, মেয়েরা হয় মায়া। কলিজার একাংশেই থাকে মেয়েরা, মেয়েদের মুখ জুড়ে থাকে জান্নাতি সুখ। তাই তো বাবারাও চুপ করে শুয়ে যায়, পৃথিবী সমান দুঃখ। এই মুহূর্তে বাবার সামনে মুখে হাসি এঁটে চুপটি করে বসে আছে শখ। সে বরাবরই শান্ত স্বভাবের, কথাবার্তা বলে ছোট ছোট করে ধীরে সুস্থে। তার মুখে হাসি থাকলেও এই মুহূর্তে ডাগর ডাগর আখি জোড়া অশ্রু জলে টইটম্বর। মনটাও অভিমানে পূর্ণ। মেয়ের মুখটা দেখে শারাফাত চৌধুরীর বুকটা মোচড় দিল। স্বাভাবিক রইলেন তিনি। কিছুক্ষণ মেয়ের মুখপানে চেয়ে আদুরি স্বরে ডাকলেন, মা। বাবার স্নেহমাখা ডাক শুনে শখের চোখ থেকে জল গড়িয়ে পড়ে। বাবার বুকে ঝাঁপিয়ে পড়ে খুব কাঁদতে ইচ্ছে করলো। কিন্তু এ কাজ কি আর সাজে? বড় হয়েছে এখন, হবু ডাক্তারও সে। এত আবেগে হলে তো আর চলে না। তবে এত চেষ্টা করেও কোনো মতো চোখের জল আটকাতে পারলো না সে। গড়গড়িয়ে গাল বেয়ে জল গড়াতেই থাকলো। কিছু বলবে, গলা যেন চেপে ধরেছে কেউ। রুম জুড়ে পিনপতন নীরবতা। বাবা ও মেয়ে দুজনেই চুপ, কেউ যেন কথা খুঁজে পাচ্ছে না।
বুক চাপা কষ্টের শব্দের জোড়াতালি দিতে ব্যর্থ বাবা ও মেয়ে। বুকে জমা অভিমান থেকে শখের হঠাৎ বলতে ইচ্ছে করলো, আমি কি বেশি খাচ্ছি বাবা? খুব বেশি বোঝা হয়ে গেছে তোমার? কেন পর করে দিচ্ছ? কেন চিরচেনা বাড়ি থেকে তাড়িয়ে দিতে চাচ্ছ? তবে কি আমাকে আর ভালোবাসো না বাবা? আমাকে তোমাদের কাছে রেখে দাও না বাবা। এতদিন যেভাবে স্নেহ তলে আগলে রেখেছিলে সেভাবেই রেখে দাও আমায়। কিন্তু চাইলেও বুকের কথা মুখে বলা হলো না। শারাফত চৌধুরী মেয়ের মুখের দিকে তাকিয়ে আছেন, তারপর মুখে হাসি এঁটে জবাব দিলেন, তুমি সারা জীবন শুয়ে বসে খেলেও আমার অর্থ ফুরবে না মা। মেয়েরা প্রাপ্তবয়স্ক হলে পাত্রস্থ করা প্রতিটি বাবার গুরুত্ব, দায়িত্ব। সায়ন, শুদ্ধ, শখ, স্বর্ণ, শীতল, সাম্য, সৃজন, এরা আমার বাগানের এক একটা জীবন্ত ফুল। এরা সামান্য ব্যথা পেলে তার দ্বিগুণ আঘাত আমার বুকে এসে লাগে মা। সে আমি কিভাবে পর করব তোমাকে? পর করে আমি নিজে ভালো থাকবো? তোমরা আসো বলেই তো আমার পৃথিবীটা এত সুন্দর। আর্নাব ছেলেটা ভালো, সে নিজে এসে আমার কাছে তোমার হাতটা চেয়েছে। তোমার ভাইরা, চাচুরা ছেলেটার খোঁজ নিয়ে খারাপ রিপোর্ট আনতে পারেনি। আমরা সবাই চাই তুমি ভালো থাকো। আমার বিশ্বাস ছেলেটা তোমায় সুখে রাখবে, খুব ভালো রাখবে। রাজি হয়ে যাও মা। শখ ফুপিয়ে কাঁদতে লাগলো। মেয়েকে কাঁদতে দেখে উনি মেয়ের মাথায় হাত বুলিয়ে অনেক কথাই বুঝিয়েছেন। শখ এবারও বাবার কথায় নিশ্চুপ শুনেছেন। বাবার মুখ দেখে বুঝেছে এই বিয়েটা হলে বাবা খুশি হবে। মামা, চাচিরা সহ বড় ভাইরাও খুব খুশি। সবার কথা ভেবে তার মতের কথা জানতে চাইলে সে সম্মতিসূচক মাথা নাড়ায়, অর্থাৎ বিয়েতে সে রাজি। অথচ মুখে মুখে সম্মতি দিলেও তার মনটা অশান্ত হয়ে আছে, হাউমাউ করে কাঁদতে ইচ্ছে করছে। বিয়ের রীতিনীতি একদমই পছন্দ নয় তার, কারণ বিয়ের ছলে সম্পর্কের রূপ বদলায়, ধরন বদলায়। বিয়ের আগে বাপ ভাইরা যতই বলুক সম্পর্কগুলো আগের মতোই ঠিকঠাক থাকবে, আদৌ তো তা হয় না। বরং বিয়ের পর মেয়েদের বোঝানো হয় বাপের বাড়ির থেকে শ্বশুর বাড়ি আপন, তারাই আপন, তারাই তোমার প্রিয়জন, তারা মিটাবে তোমার সকল প্রয়োজন। যেখানেই যাও সেথায় তোমার আপন ঠিকানা। রক্তের বন্ধনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে আপন করে নাও অচেনা মানুষগুলোকে। কষ্ট হলেও কিছু করার নেই, বাধা দেওয়ার মতো জোর নেই। এটাই মেয়েদের ভবিতব্য। মানতেই হবে, যেতেই হবে শ্বশুর বাড়ি। এখন বাপের বাড়ির মেহমান তুমি। পেলে পুষে বিয়ে দেওয়ার পর বাপের বাড়ি থাকার সময় ফুরিয়েছে তোমার। অন্যের ঘরের ঘরণী তুমি। প্রদীপ হয়ে আলোকিত করো অন্যের জীবন, অন্যের সংসার। পুরনো সব মায়া ছেড়ে আঁকড়ে ধরায় নতুন মায়াকে। সেই মায়াতেই বেঁধে রাখো সংসারের প্রতিটি সদস্যকে। তবেই না হবে তোমার নারী জীবন সার্থক। স্বর্ণ ল্যাপটপে কাজ করছে। বিছানার হেডবোর্ডে হেলান দিয়ে মনোযোগ সহকারে কি যেন করছে। তাকে মনোযোগী দেখে শীতল টাকা নেওয়ার ধান্দায় দু একবার খোঁচালেও কাজের কাজ কিচ্ছু হলো না। তাই বকতে বকতে নিচে চলে গেছে। শখ পড়ার টেবিলে চুপ করে বসে আছে। দৃষ্টি বইতে নিবদ্ধ থাকলেও পড়াতে মন নেই তার। মস্তিষ্কে নানা ভাবনা, মুখ শুকিয়ে চুপসে গেছে। কিছুক্ষণ আগে আহনাফ ফোন করেছিল তাকে। বিয়েতে সম্মতি দিয়েছে শুনে ছেলেটা খুব খুশি। মাত্রাতিরিক্ত খুশিতে কথাই বেরোচ্ছিল না মুখ দিয়ে। বারবার কথা আটকে আসছিল তার। কতবার শখকে ধন্যবাদ দিয়েছে সে হয়তো জানে না। পছন্দের কাউকে পেলে এমনই হয় বুঝি, কি জানি। তার জীবনে এমন অনুভূতির কেউ আসেনি। ঘটা করে কাউকে ভালোবাসিও বলা হয়নি, মন দেয়া নেওয়া হয়নি। সে বাবার রুম থেকে এসে পড়ার টেবিলে বসেছে। নীরবে জানিয়েছে সে বিয়েতে রাজি, কিন্তু মনের তোলপাড় বন্ধ হচ্ছে না। হাত পা অনবরত কাঁপছে। আর কিছুক্ষণ পরে আহনাফরাও চলে আসবে। হাতে রিং পরিয়ে তাকে বউ হিসেবে চিহ্নিত করবে। দুই পরিবারে নতুন করে সম্পর্ক জুড়বে, সম্বোধনেও পরিবর্তন আসবে। এইসব নানা কথা ভেবে শখ বইয়ের পাতা উল্টাতে উল্টাতে স্বর্ণের উদ্দেশ্যে বলে, আমার কি বিয়েটা করা উচিত স্বর্ণ? স্বর্ণ তাকালো না, শক্ত করে নিজের ঠোঁট কামড়ে ধরে দ্রুতগতিতে টাইপ করছে সে। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে ল্যাপটপের দিকে। শখের কথাটা শুনেও সাথে সাথে জবাব দিল না, বরং একটু সময় নিয়ে উচিত। হাতের গতি কিছুটা কমিয়ে এনে ধীরে সুস্থে উত্তর দিল, কেন উচিত? তোমার হবু বর মানুষ হিসেবে পারফেক্ট। একজন পারফেক্ট মানুষই পারে পারফেক্ট পার্টনার হতে। নরম সরম মেয়েরা একা বাঁচতে পারে না, বাঁচতে চাইলেও পৃথিবীর নিষ্ঠুর মানুষরা তাদের বাঁচতে দেয় না। হয় নারী খেওড়া
কলঙ্ক লেপটে দেয়, নয়তো খুবলে খেয়ে পৃথিবী থেকে বিতাড়িত করে। এর জন্য মেয়েদের নিরাপদ আশ্রয় দরকার, ছায়া দরকার, মন ভরে কাদার জন্য হলেও বিশ্বস্ত বুক দরকার। আহনাব ভাই নিঃসন্দেহে ভালো মানুষ, তাকে নিয়ে সংসার রেখো না, বরং মেনে নাও। ভুলে যেও না শুদ্ধ সায়ন ভাইয়ের কলেজে আমরা 3 বোন। আমাদের জন্য তারা কি কি করতে পারে ধারণাও করতে পারবে না তুমি। সেই ভাইয়েরা যাত্রার হাতে তোমাকে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেবে না, তাই নিঃসন্দেহে থাকো, নিশ্চিন্তে। আহনাব ভাইয়ার মাঝে বিশেষত্ব আছে বলেই তারা তার সাথে তোমার বিয়ের কথা ভেবেছে। স্বর্ণের স্পষ্ট ভাষায় স্পষ্ট কথাগুলো শুনে শখ সত্যি সত্যি অহেতুক চিন্তা বাদ দিল। তাই তো, মাথার উপর বড় ভাইরা থাকতে এত ভয় কিসে? তার ভাইরা তো আর 5টা ভাইয়ের মতো না। এসব ভেবেই সে মনমরা হয়ে বসে থাকলো না, বরং উঠে নিচে গেল। তাকে যেতে দেখে স্বর্ণ কেবল তাকিয়ে রইল। বাড়ির মূল ফটক দিয়ে আইসক্রিম খেতে খেতে হাঁটতে হাঁটতে আসছে সাম্য, সৃজন আর শীতল। শাওন চৌধুরী বের হতে দেখে 3জন ধরেছিল আইসক্রিম কিনে দেওয়ার জন্য। উনি ওদেরকে আইসক্রিম কিনে দিয়ে বাড়ির গেটে নামিয়ে গাড়ি নিয়ে চলে গেছে। ওরা আইসক্রিম খেতে খেতে বাড়িতে প্রবেশ করে। ইতিমধ্যে ওরাও জেনেছে শখকে আজ দেখতে আসবে। কিছুদিন পর তার বিয়ে হবে। তারপর শখ তাদের ছেড়ে শ্বশুর বাড়ি চলে যাবে। আপু চলে যাবে ভেবে কষ্ট লাগলেও সুদর্শন দুলাভাই পাবে ভেবে ভীষণ খুশি তারা। আহনাফকে পছন্দ হয়েছে কিনা। ড্রয়িং রুমে সারফাত চৌধুরী, সায়ান সহ বাড়ির 3 গিন্নি এসে বসেছে। বড়দের হাতে চায়ের কাপ। আহনাফরা নাকি লম্বা জ্যাম আটকে গেছে, একটু আগেই ফোন করে তাই জানিয়েছে। সারাফাত চৌধুরী ফিরে আগে 1 কাপ চা পান করেন, নয়তো ওনার মাথা ভার হয়ে থাকে। সারাফাত চৌধুরীর জন্য শুধু চা না বানিয়ে সিতারা সবার জন্যই বানিয়েছেন। প্রতি সন্ধ্যায় 3 জায়ের চা না খেলে চলেই না। আহনাফদেরও আসতে দেরি হবে। এই ফাঁকে বাড়ির সকলে 1 দফা চা আড্ডাও হয়ে যাবে। শখকে ডেকে তার হাতে কাপ ধরিয়ে দিয়েছে সিমেন্ট। কথাবার্তা বলে মেয়েটাকে সহজ করার চেষ্টা করছে তারা। এই দিন তাদের জীবনেও তো এসেছিল, তাই বিধায় তারাও জানে এই মুহূর্তের কথা। তখনই বাড়ির 3টে বিচ্ছু হৈ হৈ করতে করতে ড্রয়িং রুমে এলো। নিজেদের আইসক্রিম ভাগাভাগি করে নিল। সবার জন্য আনা হয়েছে আইসক্রিম। যার যারটা তাকে বুঝিয়ে দেওয়া হলো। বাটি আইসক্রিমের বাটি থেকে 1 বাটি আইসক্রিম নিয়ে সৃজনকে দিয়ে শুদ্ধের কাছে পাঠিয়ে দিল সিরাত। সায়ান চায়ের কাপ রেখে ভাই বোনদের থেকে 1 কামড় করে খাবে। নিজে না দিলে সে জোর করেই খাবে। অগত্যা বাধ্য হয়ে দিতেই হলো। সাম্য হঠাৎ আইসক্রিম খাওয়া থামিয়ে কিছু ভাবতে বসেছে। ভাবার পর্বে সমাপ্তিও টেনে এনে সে উঠে সারাফাত চৌধুরীর পাশে বসে। তারপর চিন্তিত সুরে বলল, বাজা আপু, শখ আপুকে অচেনা কারোর সাথে বিয়ে দিও না। এই কথা শুনে সবার দৃষ্টি পড়ল সাম্যের দিকে। সবাইকে তাকাতে দেখে সাম্য ভয় পেল না, ভরকালও না। সে ছোট থেকেই এমন, যখন যা বলতে চাইবে পুরো কথাটুকুই শেষ করেই থামবে, আর অপর মানুষটাকে বাধ্য করে তার কথা শুনতে। হঠাৎ এমন কথা বলায় সারাফাত চৌধুরী শুধালেন, কেন বাবা, দিলে কি হবে? আমরা তো আপুর শ্বশুর বাড়িতে থাকবো না। ওরা যদি আপুকে মাঝে বকে। ছোট ভাইয়ের চিন্তা বড় বোনের সেফটি নিয়ে। আহা, কি মধুর সম্পর্ক। কিন্তু শখ হাসিটা মিলিয়ে গেল। পুনরায় তার চোখের কোণে অশ্রু জমে গেল। বুঝে ওঠার আগেই গাল বেয়ে অশ্রুফোঁটা গড়িয়ে পড়ে। সায়ন সেটা খেয়াল করে এবার জবাবটা সেই দিল। ওরা 4 ভাই আসছি কি করতে? আমাদের বোনকে মারবে এতই সোজা? শুধু মেরেই দেখুক না, ওদের ছাপার নকশা চেঞ্জ করে দিব। তা না হয় দেব, কিন্তু আবার কিন্তু কেন? তিন আপুকে বাইরে বিয়ে না দিয়ে অন্য একটা কাজ করি। আমি শখ আপুকে বিয়ে করি, তুমি স্বর্ণ আপুকে বিয়ে করো, শ্রদ্ধা ভাইয়া শীতল আপুকে বিয়ে করুক। তাহলে আপুরা এমনিতেই থাকবে, কেউ বকতে পারবে না, মারতেও পারবে না। সাম্যের হিসেব দেখে সকলের চক্ষু চড়ক গাছ। সিরাত তো ভীষণ খেয়ে ফেলল। সিমিন গরম চায়ে ছ্যাঁকা খেয়ে ঠোঁট চেপে বসে আছে। সিতারা বেগম মুখ টিপে হেসে কিছু বলার আগেই শীতল নিজ শক্তিতে জ্বলে উঠল। সে চট করে উঠে সাম্যের গালে চটাস করে একটা থাপ্পড় বসিয়ে চিবিয়ে চিবিয়ে বলল। তার এহেন কাণ্ডে উপস্থিত সকলেই হতবাক। আপদ বিপদকে সুতো, এছাড়া কাকেই বা বলবে। শীতলের কথা শুনে সারাফাত চৌধুরীর কেন যেন ভীষণ হাসি পেল। মনে মনে ভেবেও নিলেন, শুধু উপস্থিত থাকলে বেশ হতো। ছেলের মুখের অবস্থা কেমন হতো তখন।
এসব ভেবে হাসি চওড়া হতে গিয়েও কোনো মতে নিজেকে সামলে নিলেন। সবার সামনে হাসা ঠিক হবে না ভেবে গলা খাকারি দিয়ে হাসি গিলে উনি চায়ের কাপে চুমুক দিলেন। কিন্তু ওনার অজানাই রয়ে গেল সিঁড়ির মুখেই শুদ্ধ দাঁড়িয়ে আছে, পুরো ঘটনা দেখেছে এবং শুনেছে। স্বর্ণ হাতের কাজ সেরে রুম থেকে বেরোতেই শুদ্ধের মুখোমুখি হলো, চোখাচোখিও হলো। শুধু তাকে দেখে পাশ কাটিয়ে যেতে যেতে বলে, অন্ধকে সাহায্য করা পুণ্যের কাজ হলেও অন্ধের সঙ্গে চলতে গিয়ে অন্ধ সাছা বোকামি। যা করছিস শাহাদাত চৌধুরী জানলে মঙ্গলজনক কিছু হবে না। তাই ফার্স্ট অ্যান্ড লাস্ট ওয়ার্নিং দিলাম, বাকিটা তোদের ইচ্ছা। স্বর্ণ শুনল, তবে পেছন ফিরে তাকালো না, আর না কোনো জবাব দিল। শুদ্ধ যেতে যেতে যা বলার বলে রুমে ঢুকে গেল। সব দেখে সব বুঝে, তবে কাউকে কিছু বলল না। এখন চুপ আছে মানে সামনেও চুপ থাকবে এর গ্যারান্টি নিজেকেও দিবে না। সন্ধ্যার পরে আনবদের আসার কথা থাকলেও জ্যামে আটকে তারা এলো রাত 9:30টার দিকে। ড্রয়িং রুমে বয়ে এসে বিয়ে নিয়ে আলোচনায় ব্যস্ত বড়রা। শখকে সাজানো হচ্ছে। স্বর্ণ নিজেই সাজাচ্ছে বড় বোনকে। আহনা বাবা মা আর বোনের পাশে বসে উসখুস করছে তখন থেকে। বারবার তাকাচ্ছে সিঁড়ির দিকে, নয়তো সময় দেখছে। অপেক্ষার প্রহর এত দীর্ঘ কেন? আসছে না কেন মেয়েটা? এত সাজা লাগে? আজকে বিয়ে, তার মিষ্টি মুখটা দেখার জন্য বুকের ভেতর যে ছটফট করছে। মেয়েটা কি জানে না, বোঝে না, নাকি তাকে বউ করার শাস্তি দিচ্ছে এভাবে? আহনাফের উসখুস ভাবটা শীতলে সে অবধি খেয়াল করেছে, দেখে মিটি মিটি হেসেছে। আহা কি ভালোবাসা! কি ভেবে শীতল দৌড়ে গিয়ে সিমিনের ফোন এনে চুপি চুপি বেশ কটা আহনাফের ছবি তুলল। সবাইকে দেখাতে হবে বলে তার দুলাভাই কত সুদর্শন। তাছাড়া এই ছবিগুলো দেখিয়ে শখের থেকে টাকা হাতাবে সে। মনে মনে শয়তানি বুদ্ধি এঁটে ড্রয়িং রুমের এক কোণে দাঁড়ালো। বড়রা কথা বলছে দেখে শুদ্ধ আস্তে করে উঠে অধরে দাঁড়ানো শীতলের পাশে দাঁড়ায়। তারপর নিচু কণ্ঠে বলে, রুমে যা শীতল। কেন? আমি বলেছি তাই। আপনি বললেই শুনতে হবে? আপনি কি আমার বাপজান? আমি তোর কি জান পরে বোঝাচ্ছি, আপাতত হাঁটা ধর। না থাকবো এখানে। আপুর সঙ্গে আমরাও একটা হিললে হয়ে যাক, আপনার অত্যাচার সহ্য হয় না আর। চেলাগারটা বোধ হয় সোফার নিচে রেখেছিলাম, তাই না রে? মারের কথা উঠেছে মানে বিশুদ্ধ পুরুষ কোনো কারণে রেগে আছে। তর্ক করলে সত্যি সত্যি মেরে দিতে পারে। তাই সে বোকা বোকা হেসে বলল, কি মানে মেলা পড়া বাকি আছে, জায়গা। কথাটা বলেই শীতল সামনে সেন্টার টেবিলের উপরে থাকা শুদ্ধের ফোন ওনার তলায় লুকিয়ে সিঁড়ির দিকে পা বাড়ায়। ফোনের লক জানে সে, কিছুক্ষণ আগে আর চোখে দেখেছে। মূল উদ্দেশ্য সেদিনের সিগারেট খাওয়া ছবিটা ডিলিট করে শুদ্ধের দুর্বলতা খুঁজে বের করা, যেটা দেখিয়ে শুদ্ধকে হুমকি দেয়া যাবে। আর কিন্তু সেটা হবে না বোধহয়, কারণ যাওয়ার আগে শুদ্ধ হঠাৎ বলে ওঠে, ফোনটা রেখে যা। আমি কি আপনার চাকর নাকি আপনি আমার মালকিন যে যখন যা বলবেন আমাকে তাই করতে হবে? অহেতুক কথা বাড়াবি না, নয়তো থাপড়ে গাল লাল করে দেবো বেয়াদব। মেরেই দেখুন, বড় আব্বুকে বলে আপনাকেও উচিত শিক্ষা দেওয়া আজ। চুপ থাকে বলে সাপের 5 পা দেখেছেন, তাই না? ড্রয়িং রুমে গেস্ট থাকায় শীতলের সাহস আজ আকাশচুম্বী। তার উপর বড় আব্বু উপস্থিত আছে। সে জানে বড় আব্বু উপস্থিত থাকাকালীন শুদ্ধ কিছুই করবে না। এই সুযোগে কোনো মতে ফোন হাতিয়ে ভাগতে হবে এখান থেকে। কিন্তু তার তর্ক করা দেখে শুদ্ধ তেড়ে যেতেই শীতল এক দৌড়ে মাঝ সিঁড়িতে উঠে দাঁড়ায়। বড়রা তখনও নিজেদের কথায় ব্যস্ত। আশেপাশে কেউ নেই, শুধু কাউকে ফোন ধরতে দেয় না, অর্থাৎ সে ফোনটা তাকেও নিতে দেবে না। এখন না নিলে চেক করাও হবে না। একবার যখন হাতে পেয়েছে এই সুযোগ হাতছাড়াও করা উচিত হবে না। কথাখানা তার মস্তিষ্কে টোকা মারতে সে কোনো কিছুই না ভেবে জামার ভেতরে ফোনটা ঢুকিয়ে নিল। আপাতত এটাই যেন নিরাপদ জায়গা। বিশুদ্ধ পুরুষ আর যাই হোক, এবার আর কেড়ে নেওয়ার সাহস দেখাবে না, আর না নোংরামো করতে এগিয়ে আসবে, এই বিশ্বাস তার আছে। এদিকে তার কাণ্ডে সেখানে দাঁড়িয়ে পড়েছে শুদ্ধ। এই মুহূর্তে বাঘ হারাসে বিস্ময়ে চোখে মুখে। কিছু বলার আগে শীতল এক দৌড়ে উপরে চলে গেল। এখান থেকে শোনা গেল দরজা আটকানোর শব্দ। আপাতত আজ আর বের হবে না সে। শুধু আর এগুলো না, ঘুরে দাঁড়ালো। মাথার ভেতর ভনভন করছে তার। মেয়েটা দিন দিন এত পাজি হয়েছে বলার বাইরে। না, একে সভ্য করা যাবে না বোধহয়। কয়েক ধাপ এগোতেই হঠাৎ তার চোখ পড়লো সায়নের দিকে। দুই ভাইয়ের চোখাচোখি হলো।
শুধু খেয়াল করলো সায়ন হাসছে, ঠোঁট জুড়ে যেন উপহাসের হাসি। পরিষ্কার দুটো থালায় তোমার খুব পছন্দের দুটো আইটেম রাখা। প্রায় 1 সপ্তাহের অনাহারী তুমি, পেটে মরণ ক্ষুধা, খাবারের ঘ্রাণে জিভটা লকলক করছে তোমার। খাবার দেখে ক্ষুধার মাত্রাও দ্বিগুণ হয়েছে। এই মুহূর্তে তুমি কি করবে? নোংরা হাত ধুয়ে মুছে সময় নষ্ট করবে, নাকি আগেই সর্বগ্রাসী এক থাবা বসাবে? ফোনের অপর পাশের লোকটি পুরো কথা শুনে খ্যাক খ্যাক করে হেসে উঠল। কি বিশ্রী হাসির শব্দ, ভয়ে গায়ের পশম দাঁড়িয়ে যাওয়ার মতো ভয়ঙ্কর। তাকে এভাবে হাসতে দেখে এই পাশের লোকটি বিরক্ত হলো। মুখে বিরক্তির জাতীয় শব্দ বের করে মনে মনে বিশ্রী গালিও ছুড়ল। কোনো মতে হাসি থামিয়ে ইয়াসিন নামের লোকটি এবার বলল, সায়েন্টিস্ট ফর্মুলা দেয়নি বিধায় রেগে আছেন নাকি স্যার? শোয়েব চৌধুরী শুদ্ধ সায়েন্টিস্টকে তরপাতে দেখার স্বাদ জেগেছে মনে। দেখিয়ে দাও। 3টেই কুমারী ফুল, 2 ভাইয়ের জন্যে কড়া নজরের কারণে ভ্রমরও তাদের কাছে ঘেঁচতে পারেনি। এবার তুমি দুটোকে খেয়ে যত্ন করে কলঙ্কের দাগ লাগিয়ে দাও দেখি বোন। 3টেই চোখ ধাঁধানো সুন্দরী, তবে ছোটটা সবার থেকে এগিয়ে আছে শীতল। নাম শুনে ছেলেটা কল কেটে ফিচেল হাসে। তারপর ফোনটা অদ্ভুত কায়দায় 5 আঙ্গুলের মাঝে ঘোরাতে ঘোরাতে মুখে উচ্চারণ করলো। ইউনিভার্সিটি থেকে বেরিয়ে টুকটাক কেনাকাটার জন্য বাজারে এসেছে স্বর্ণ। হাতে দুটো শপিং ব্যাগ, কড়া রোদে ঘেমে নিয়ে একাকার অবস্থা। মাঝারি সাইজের মোটা বেনুনিটা কাঁধের একপাশে অযত্নে ফেলে রাখা। বিরক্তিতে চোখ মুখ কুচকে আছে, সরু নাকের ডোকায় বিন্দু বিন্দু ঘাম। কড়া রোদের তাপে ফর্সা দুগাল রক্তিম বর্ণ ধারণ করেছে। শখের পরীক্ষা থাকায় আজ একাই আসতে হয়েছে তাকে, নয়তো ঝামেলার কাজে খুব একটা জড়ায় না নিজেকে। এখন কতক্ষণে ঘুরে ঘুরে শীতলের জামার সঙ্গে ম্যাচিং করা ওড়না খুঁজে পাবে কে জানে। শুধু শীতলের নয়, সিরাত তার ব্লাউজের ফলস আর সিতারা দিয়েছেন দুটো শাড়ি কিনতে। হালকা কালারের মধ্যে শাড়ি দুটো অভাবই দুঃস্ব এক মাঝবয়সী মহিলার জন্য। তাদের বড় মা প্রায়ভাবে দান করেন, এ নতুন কিছু নয়। এদিকে দিয়ে মহিলার মন মানসিকতা অনেক ভালো। সে বাজারে যাবে শুনে সিমিনো সুরে সুরে জানিয়েছে নরম দেখে রুমে পড়া একজোড়া স্যান্ডেল আনতে। কদিন ধরে ওনার 1 পার্ট স্যান্ডেল পাওয়া যাচ্ছে না, তবে ধারণা করা যাচ্ছে এই আকাম বাড়ির একমাত্র উড়নচণ্ডী কন্যা শীতলই ঘটিয়েছে। কারণ সে ইঁদুর তেলাপোকা দেখলে স্যান্ডেল দিয়ে মারতে চায়, আর মেরে ক্ষান্ত হলে ঠিক ছিল, কিন্তু না, সে ইঁদুর তেলাপোকা মেরে সেটা আবার রেখে আসে যার উপর রাগ থাকে তার রুমের চিপায়। এটাই তার রাগের গোপন বহিঃপ্রকাশও বলা চলে। স্বর্ণের ঘুরে ঘুরে সবার কিছু কিনতে কিনতে দুপুর পেরিয়ে গেছে। ক্ষুধাও লেগেছে। খুব বেশি প্রয়োজন ছাড়া বাইরের খাবার খায় না সে, এখনো খাবে না। একেবারে বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে ভাত খেতে বসবে। এসব ভেবে চিপা গলি ধরে হাঁটতে হাঁটতে হঠাৎ ব্যাগের ভেতর কেঁপে উঠল ফোন। ফোনটা ভাইব্রেট হচ্ছে দেখে সে ব্যাগ থেকে ফোন বের করে কানে ধরতেই সায়ন বলল, জান, কোথায় রে তুই? বাজারে এসেছি। বাজারে কেন? কাপড় চোপড় কেনার ছিল। কেনা শেষ নাকি বাকি আছে? প্রায় শেষ। আসবো আমি? প্রয়োজন ছাড়া আসার দরকার নেই। জান, শোন না, আমার জন্য 2-3টে শার্ট প্যান্ট কিনিস। বইয়ের পছন্দ করা শার্ট পরার ফিলিংস জেনে রাখা দরকার। লাল, নীল, হলুদ নয়তো গোলাপি কালার আনলে চলবে। তুই আনতে পারলে আমিও পরতে পারবো। পরে একেবারে তোর সামনে গিয়ে দাঁড়াবো। এখন যা ভালো মনে করিস আন। আমাকে সামলানোর দায়িত্ব তোরই, তাই না? অসভ্য। ধন্যবাদ। আচ্ছা শোন না জান, বাসায় ফিরে আগে ইনবক্স চেক দিস, কাঙ্ক্ষিত সারপ্রাইজ আছে। তুমি কি বাসায়? বাসায় থাকলে কি হবে, দৌড়ে এসে চুমু দিবি? ধরে নাও দিতাম। বাসায় ছিলাম না, তবে এখনই যাচ্ছি। তুইও তাড়াতাড়ি চলে আয় জান, তোর চুমুর অপেক্ষায় আমি। স্বর্ণ জবাব দিল না, খট করে কল কেটে দিল। নয়তো এই পাজি ছেলে কথা বাড়াতেই থাকবে। সে হাতের ব্যাগগুলো ধরে সামনে এগোতেই দৃষ্টি পড়ল একটা শাড়ির দিকে। ভীষণ সুন্দর শাড়িটি, কালো রঙা শাড়িতে গোল্ডেন পাড়। মেয়ে হলেও তার কেন যেন কেনাকাটা সাজগোজ খুব একটা পছন্দ নয়। যতটুকু না করলেই নয় ততটুকুই করে, কারণ তার মতে কেনাকাটা সাজগোজ শো অফ নিয়ে পড়ে থাকা ছাড়া অনেক কাজই রয়েছে মেয়েদের জীবনে।
সাজগোজ নিয়ে পড়ে থাকলে সফল হয়ে স্বপ্ন ছোঁয়ার আশায় এগোতে হবে না। যেখানে কষ্ট আছে, পরিশ্রম আছে, সেখানে সাফল্য আছে। শুধুমাত্র সময়ের অপেক্ষা। সে শাড়িটার দিক থেকে নজর সামনে এগিয়ে ফিরে এলো। শখকে শাড়িটাতে বেশ মানাবে। মূলত শখের কথা মাথায় রেখে শাড়িটা কিনে নিল সে। সঙ্গে নিল ম্যাচিং ব্লাউজ। শখে চমৎকার গড়নের শরীরে শাড়িটি চমৎকার লাগবে। তাছাড়া এঙ্গেজমেন্টের গিফট হিসেবে কিছুই দেওয়া হয়নি বড় বোনকে। অথচ আহনাফার শখের এঙ্গেজমেন্ট হয়েছে আজ প্রায় 1 সপ্তাহ হতে চলল। সেদিন তাদের এঙ্গেজমেন্ট করিয়ে 1.5 বছর পর বিয়ের অনুষ্ঠানের সিদ্ধান্ত নেয় বড়রা। ততদিনে শখের পাসপোর্ট ভিসাও রেডি হয়ে যাবে। অনুষ্ঠানের পরপরই আহনাফ শখকে নিয়ে চলে যাবে বাইরের দেশে। সেখানে গিয়ে শখ ডাক্তারি পাশ করবে। আহনাফ একথা জানালে সবাই পছন্দ করে প্রস্তাবখানা। শখ অভিমান করে সম্মতি জানায়। মেয়ে রাজি দেখে বড়রা আর কিছু বলে না, কারণ হাতে এখনো অনেক সময় আছে। এর মধ্যে যদি কারো মন পরিবর্তন হয় তাহলে অন্য সিদ্ধান্ত নেওয়া যাবে। মোট কথা, মেয়ে ছেলে দুটো যেভাবে ভালো থাকে, দু পরিবার সেভাবেই সিদ্ধান্ত নেবেন। এদিকে আহনাফের ছুটি শেষ, 2 দিন পর তার ফ্লাইট। প্রতিবার দেশে এসে যাওয়ার সময় খারাপ লাগা কাজ করলেও এবার যেন দ্বিগুণ খারাপ লাগছে তার। কষ্ট হচ্ছে, মনে হচ্ছে কলিজা ছিঁড়ে রেখে যাচ্ছে। কেন এমন হচ্ছে? শখের জন্য? মাত্রই তো কদিনের সম্পর্ক, অথচ অনুভূতি হচ্ছে তাকে ছাড়া এই জীবনে বৃথা। এই সপ্তাহের মধ্যে আরেকটা কাজ করা হয়েছে। আগে শখ আর স্বর্ণ একই রুমে থাকলেও এবার তাদের আলাদা রুম করা হয়েছে। আহনাফ রাত বিরাতে ফোন দেয়। কথা থাকে দুজনের। কত কথাই থাকে দুজনের। বোনের সামনে কিছু কিছু কথা বলতে অস্বস্তি হয়, লজ্জাও কাজ করে। অস্বস্তি থেকে বাঁচতে ফোন হাতে নিয়ে কখনো বা বাগানে যায়, তো কখনো ছাদে। ব্যাপারটা সিতারা সহ অনেকেরই নজরে পড়ে। পরে শুদ্ধ সরাসরি জানায় 2 বোনের একজনকে নিচতলায় চলে আসতে। পরে শখ তল্পিতল্পা সহ চলে আসে নিচতলায়। এখন স্বর্ণ তার রুমে একাই থাকে, আর এই কাজের ফায়দাও উঠায় সায়ন। সে রাত বিরাতে যখন তখন স্বর্ণের রুমে চলে আসে। তারপর লাট সাহেব হয়ে আদেশের ফোড়ানো ছুঁড়ে এই যান পা জোড়া টিপে দে, মাথা টিপে দে, খেতে দে, আর কত কি। কতবার বলেছে এভাবে যখন তখন রুমে না আসতে, কিন্তু তার কথা শুনলে তো। বারণ করলে উল্টো জেদ করে আসে। নিত্যদিনের নানান ঘটনা ভাবতে ভাবতে শীতলের নাম্বার থেকেও ফোন এলো। কল রিসিভ করে কানে ধরতেই শোনা গেল তার চঞ্চল কণ্ঠস্বর। এই আপু, আমার ওড়না পেয়েছো? না, খুঁজছি। আচ্ছা খুঁজো। আপু, আমার জন্য একটা শাড়িও এনো প্লিজ। শাড়ি কি করবি? পরবো, আমি বাবাকে বলেছি। বাবা এক্ষুনি তোমাকে বিকাশ করে টাকা দেবে। আমি একটা শাড়ির ছবি পাঠাচ্ছি, দেখ এমন ধরনের নিবি কিনা। দাও। শখের জন্য নেয়া শাড়িটা শীতলকে দেখাতেই শীতল লাফিয়ে ওঠে। ভীষণ পছন্দ হয়েছে তার। আবদার জুড়ে বসলো 3 বোনের জন্য একই শাড়ি কিনতে। 3 বোন একই শাড়ি পরে একসাথে ছবি তুলবে। কিন্তু দুর্ভাগ্যবশত কালো শাড়িটাই স্টক আউট। অগত্যা শীতলের জন্য অনিয়ন কালার শাড়ি পছন্দ করে স্বর্ণ। তার ধারণা মতে এই শাড়িতে শীতলকে ভীষণ আদরে লাগবে। বোনের কথা শুনে শীতল লজ্জা পেল, আবার বায়নাও ধরলো শাড়ির সাথে পরার জন্য চুড়ি টিপ ম্যাচিং করে কিনে আনতে। স্বর্ণ বিরক্ত হলেও মেনে নিল ছোট বোনের আবদার। তারা কথা বলতে বলতে সাদাত চৌধুরী অ্যাকাউন্ট থেকে টাকাও চলে এলো। স্বর্ণ শাড়ি পরে না, এই অবধি 2-1 বার পরলেও কয়েক মিনিট পর খুলে ফেলেছে। শাড়িটা পছন্দ না তার, কিন্তু শীতলের জেদের কাছে হার মেনে তাকেও একটা শাড়ি নিতে হলো। সে নিল ছাই রঙের সুতি শাড়ি। তারপর টুকটাক আরও কিছু কেনাকাটা করে কয়েক ধাপ এগোতেই কনকের মুখোমুখি পড়ে। কনক তাকে দেখে হাসি হাসি মুখে বলে, ভালো আছেন আপু? আপনি? আছি একরকম। কোথায় গিয়েছিলেন? কাজ ছিল। ও, কিছু কথা বলার ছিল আপু। বলুন। অঙ্কন কোথায়? অঙ্কনকে? হাহা, সো ফানি। কড়া রোদে দাঁড়িয়ে ফান করতে ইচ্ছে করছে না যে আপু? অন্যদিন ফানের ফোড়াই নিয়ে বসবো না হয়। আজ কাজের কথা বলি। কাজ কিংবা অকাজ জানি না, সে হিসাব করার সময়ও হাতে নেই। তবে যার কথা জিজ্ঞেস করেছেন আমি তাকে চিনি না, তাই জানিও না উনি এখন কোথায়। সায়ন ভাই তো জানে। তাহলে সায়ন ভাইয়ের কাছ থেকেই জেনে নিই। আসি। কথাটা বলে স্বর্ণ আর দাঁড়ালো না, চোখ মুখ শক্ত করে হাঁটা ধরে। তাকে যেতে দেখে কনক ঘাড় চুলকে শয়তানি হেসে বলে,
শালি একটা চিট বটে। কথাটা বলে হাসতে হাসতে প্রস্থান করলো সে। স্বর্ণ সিএনজি ডেকে উঠে বসে তাতে। তারপর বাসায় ফিরে ফ্রেশ হতে গেল। ওয়াশরুম থেকে বেরোতে আটকা পড়লো কারো হুটুরে। পুরুষালে চেনে স্পর্শ পেয়ে নড়াচড়া করলো না সে, বরং চুপটি করে সেভাবেই দাঁড়িয়ে রইল। অনুভব করলো একান্ত ব্যক্তিগত পুরুষের ছোঁয়া। উন্মাদ পুরুষটিও সুযোগ বুঝে স্থির থাকতে পারল না, বরং নেশাগ্রস্তের মতো টেনে নিতে থাকলো স্বর্ণের চুলে শ্যাম্পুর ঘ্রাণ, লতানো দেহের বিদেশি সাবানের ঘ্রাণ। হাতটা অবাধ্য হয়ে ঘুরতে লাগলো কোমরের আশেপাশে। সিতারা সিরাত সিমিন চৌধুরী কিছুক্ষণ আগে হন্তদন্ত হয়ে বেরিয়েছে সিতারা অসুস্থ মাকে দেখতে। হঠাৎ মায়ের অসুস্থতার কথা শুনে সিরাত কাঁদতে শুরু করে। সাফওয়ান চৌধুরী মিটিংয়ে, তার ফোনটা ওনার কেবিনেই সাইলেন্ট অবস্থায় বেজেই চলেছে। পরে মেজোজাকে সামলাতে ওনারা ওনার সঙ্গে যান। ওনারা রাস্তার মোড়ে যেতে সায়নের সঙ্গে দেখা হয়। শখও চলে আসবে একটু পর। শীতল কলেজ থেকে গিয়ে ঘুমিয়েছে বিদায়, তাকে ডাকেনি। বাড়ির গাড়িতেই যাচ্ছে দেখে সায়ন সাবধানে যেতে বলে বাড়িতে ঢুকলো। ড্রয়িং রুমে কেউ নেই দেখে উপরে চলে এলো। শীতলের রুমের দরজাটা বন্ধ, পড়ে পড়ে ঘুমোচ্ছে বোধহয়। ঘুম কাতুরে পাগলিটা। আরেক কন্যা কি ফিরেছে, নাকি বাজারেই রয়ে গেছে এখনো? স্বর্ণ ফিরেছে কিনা দেখতেই রুমে ঢুকে পানির শব্দ পেয়ে বুঝলো সে ওয়াশরুমে, তাই অপেক্ষা করতে থাকলো তার বের হওয়ার জন্য। 10 মিনিটের বের হতেই স্বর্ণে আটকা পড়লো বাহুডোরে। গালে পেলো পুরুষালী ঠোঁটের স্পর্শ, গ্রেভিও পেল খোঁচা খোঁচা দাড়ির খোঁচা। ধীরে ধীরে স্পর্শ গাঢ় হচ্ছে দেখে স্বর্ণ নিজেকে ছাড়াতে চাইল, কিন্তু সায়ন ছাড়তে অনিচ্ছুক। সে নিজের মতো করে স্বর্ণের শরীরে স্পর্শ ল্যাপটাতে ব্যস্ত। স্বর্ণ জোরপূর্বক সায়নকে নিজের থেকে ছাড়ানোর চেষ্টা চলমান রেখে বলল, সিগারেট খেয়ে আমার কাছে আসতে বারণ করেছিলাম না? বারণ করলে শুনতে হবে নাকি? হবে। হবে না। বীর পুরুষেরা সব সময় বইয়ের কথা শুনে না, শুনলে অনেক ভুগতে হয়। ক্ষুধা লেগেছে, ছাড়ো। আমারও। ফ্রেশ হয়ে এসো, খাবার বাড়ছি আমি। খাবার তো আমার হাতের মুঠোয়, কিন্তু খেতে আর পারছি কই। স্বর্ণ জান আমার, চল না বিয়ে করে ফেলে। শাহানার হালকি গলায় বলা কথাগুলো স্বর্ণ নিজেকে ছাড়াতে জোরাজোরি শুরু করে। পাজি লোকটা আবারও ফাজলামো শুরু করেছে। তাকে জোর প্রয়োগ করতে দেখে শায়ন ঠোঁট কামড়ে হাসে। স্বর্ণের পেট খামচে ধরে দুগালে শব্দ করে চুমু খেলো। তারপর কাঁধে মুখ ডুবাতে রুমের দরজা খুলে ভেতরে ঢুকে থমকে দাঁড়িয়ে গেল শখ। ওর ফোনের চার্জারটা নিতে এসেছিল, আর এসেই যে এমন ঘটনার সাক্ষী হবে কল্পনাও করেনি সে। রুমে তৃতীয় কারো উপস্থিতি টের পেয়ে স্বর্ণ সায়ন চোখ তুলে তাকিয়ে দ্রুত গতিতে ছিটকে দূরে শুরু গেল। শখ নিজেও লজ্জা পেয়ে দৃষ্টিজোড়া রেখেছে মেঝের দিকে। একটা অস্বস্তিতে ডুবে কিছু বলার ভাষাও পেল না শখ। দাঁড়িয়ে থাকবে নাকি চলে যাবে বোধগম্য হলো না তার। আপন ভাইয়ের সঙ্গে চাচাতো বোনকে এমত অবস্থায় দেখে নিজেও বাক হারিয়ে ফেলেছে। এখন রুমে চলছেন পিনপতন নীরবতা। কে কি বলবে বুঝে উঠতে পারল না। কিন্তু সায়ন বোনের কাছে ধরা খেয়ে চুপ করে দাঁড়িয়ে মাথা চুলকাচ্ছে। আবার স্বর্ণের মুখ দেখে তার খুব হাসিও পাচ্ছে। সে আমতা আমতা করে কিছু বলতে গিয়েও থেমে গেল। এরপর মাথা চুলকে পাশ কাটিয়ে তার রুমে চলে গেল। ভাইকে যেতে দেখে শখ টেবিলের উপর থেকে চার্জারটা হাতে নেয়। এক পলক তাকালো স্বর্ণের দিকে, তারপর স্বাভাবিকভাবেই বলল, আমি যা ভাবছি তাই? অকপটে স্বীকার করে নিল স্বর্ণ। না তার গলা কাঁপলো, আর না থতমত খেলো, আর না প্রসঙ্গ পাল্টানোর বৃথা চেষ্টা চালালো। শখও কথা বাড়ালো না। হতেই পারে, যুগ আপডেট, কাজিন লাভ এখন কমন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তারা যদি একে অপরের সঙ্গে ভালো থাকে, থাকুক না, সমস্যা কি? তবে বাড়ির লোক ব্যাপারটা কেমন ভাবে নিবে এটা ভাবার বিষয়। তাছাড়া শাহাদাত চৌধুরী শায়নকে অপছন্দ করার কারণ খুঁজে পাবে বলে মনে হয় না। রাজনীতি করা নিয়ে একটু আপত্তি করলেও মনে হয় না রিজেক্ট করবে। মনে মনে কথাটা ভেবে ধরা খাওয়ার পর শায়নের মুখের বেহাল দশা স্মরণ করে ঠোঁট টিপে হাসল শখ। বাড়তি প্রশ্ন করে আর কাউকে অস্বস্তিতে ফেলতে চাইলো না দেখে কথাও বাড়ালো না। চলে যাওয়ার জোড়াতেই স্বর্ণ ডাকে। ডাক শুনে সে ঘুরে তাকাতে স্বর্ণ বলল, আপু, আপাতত কাউকে বলো না। কেন? সময় হোক, তখন না হয় সবাইকে জানিও।
শুদ্ধ ঢাকা গেছে আজকে প্রায় 4 দিন হচ্ছে। ঢাকা থেকে গতকালকের ফ্লাইটে গেছে সুইজারল্যান্ড। হঠাৎ সেখানে কেন, কি কাজ, কবে ফিরবে, এসবের কিছুই বলেনি সে। কথায় কথায় শুধু জানিয়েছে সেখান থেকে ফিরে একেবারে বাড়ি চলে আসবে। কিছুদিন পর রমজান মাস। পূর্বের দিনগুলো ঢাকায় থাকলেও এবারের পুরো রমজান পরিবারের সাথেই কাটাবে। পেশাগত দিক থেকে যা কাজ বাড়িতে থেকেই সারবে। আপাতত আর কোথাও যাবে না। কথাটা শুনে একজন বাদে খুশি বাড়ির সকল সদস্য। সে একজন আর কেউ নয়, শীতল। কথাটা শুনেই মুখ বাঁকিয়েছে, গালিও দিয়েছে। আজকাল শুদ্ধ বাড়িতে ঘন ঘন থাকছে, সেটা ওর পছন্দ হচ্ছে না। পুরুষ মানুষ এত বাড়িতে থাকবে কেন? তারা বাইরের টাইটাই টই টই করবে, নয়তো কাজে মশগুল থাকবে। 3 বেলা খেতে এলো, নয়তো কাজ সেরে একেবারে রাতে ফিরবে। যুগের পর যুগ পুরুষরা তো তাই করে আসছে। নারী থাকবে ঘরবন্দি আর পুরুষ থাকবে বাইরে, কারণ পুরুষতান্ত্রিক সমাজে পুরুষরাই তো সংসারের রাজা। শখের বিয়ে ঠিকঠাক হওয়ার পর থেকে বাড়িতে আমেজ আমেজ ভাব, খুশি খুশি রব চারিদিকে। সুখ সমৃদ্ধি যেন ছড়ানো চৌধুরী নিবাসের প্রতিটি আনাচে কানাচে। শখ প্রথম প্রথম অভিমান করলেও এখন সব মেনে নিয়েছে। আনাফের সঙ্গে কথা হয় রোজ। আনাফ হুটহাট করে দেখা করে চমকে দেয়। দুজন ঘুরে খায়, ছবিও তোলে, সময়ও কাটায়, টুকটাক কেনাকাটাও করে। তার মধ্যে শীতল ইচ্ছে মতো শখকে পচায়। ছোট হয়ে বড় বোনকে লজ্জায় ফেলে দেয়। লজ্জার মাত্রা দ্বিগুণ করতে কখনো বলে আহনাফের বউ। এই কথাটা শোনা মাত্রই শখ লাল হয়ে যায়। হাসি আনন্দে এভাবেই তাদের দিনগুলো কাটছে। শুদ্ধ বাড়িতে নেই। শীতল যেন মুক্ত মনা পাখি, যার কাজ হচ্ছে স্বাধীন চিত্তে নেচে নেচে ঘুরে ঘুরে বেড়ানো। এই ঘুরে বেড়ানোর খুশির স্বাদ ডাবল হয়েছে, কারণ শুদ্ধ তার ফোনটা তাকে দিয়ে গেছে। সেদিন শুদ্ধের ফোন ঘেটে তেমন কিছুই পায়নি। কয়েকটা ফাইল ছিল, তাও লক করা ছিল। গ্যালারিতে শুদ্ধের ছবি, এক ঝাঁক সাদা ইঁদুরের ছবি, ল্যাবের জিনিসপত্রের ছবি। কি সব থিওরি টিউরি ছাড়া কিছুই পায়নি তার সিগারেট খাওয়া সেই ছবিটাও। অগত্যা 8 ঘন্টা পর শুদ্ধের ফোনটা শুদ্ধের বিছানার উপর রেখে এসেছিল। কিন্তু তাকে অবাক করে দিয়ে শুধু যাওয়ার আগে তার রুমে এসেছিল। হাতে ফোনটা ধরিয়ে দিয়ে বলেছিল, ধর, কাকে দিব? রেখে দে। কি আমাকে দিচ্ছেন, তাও আবার নিউ আইফোন? মাথা ঠিক আছে নাকি ভুলভাল কিছু খেয়েছেন শুদ্ধ ভাই? কথাটা বলতে দেরি, কিন্তু তার মাথায় গাঁটটা পড়তে দেরি হয়নি। শীতল ব্যথায় মুখ কুঁচকে কিছু বলতে গেলে তাকে পুনরায় বলেছিল, কাজ কত দূর এগুলো আপডেট দিবি। ভুলেও যদি টিকটক করিস কিংবা টোকাই মার্কা বিএফ জুটিয়েছিস, তোর খবর আছে। সবই বুঝলাম, কিন্তু কিসের আপডেট দিব? আমার বিয়ের ওই যে বিপদের চৌরাস্তার কথা ভুলে গেলি? পুনরায় মনে করাতে হবে। না না, মনে পড়ে গেছে। তা আপনি কি চলে যাচ্ছেন? কবে ফিরবেন? বলতে পারছি না। শুদ্ধ চলে যাচ্ছে শুনে শীতলের চোখে মুখে খুশি ঝরে পড়ে। তার অবুঝ মন খুশিতে ঝুমঝুম করে নেচে ওঠে। একাধিক চিত্তে গেয়ে উঠল আহা কি আনন্দ আকাশে বাতাসে। সে চাইলেও খুশির মাত্রা গোপন রাখতে পারল না। গাল ভর্তি হেসে গদগদ হয়ে বলেই ফেলল, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। যান যান, সাবধানে যাবেন। এত তাড়াতাড়ি ফেরার দরকার নেই, কেমন? বয়সও তো হচ্ছে, এত ধকল নেওয়ার কি দরকার শুধু শুধু? শুদ্ধ ভ্রুকুটি করে তাকালো। তার যাওয়ার কথা শুনে শীতলের খুশি যেন আর ধরে না। কত বড় বেয়াদব ভাবা যায়। কিন্তু তার এত খুশি শুদ্ধের সহ্য হলো না। মন চাইলো থাপড়ে গাল দুখানা লাল করে দিতে। যাওয়ার আগে মারলো না, তবে এত খুশিও দেখতে ইচ্ছে করলো না। তাই সে হঠাৎ উৎফুল্লর বদনে দাঁড়িয়ে থাকা শীতলের হাত থেকে ফোনটা কেড়ে নিল। ফোন কাটতে দেখে শীতল আতকে উঠে চেঁচিয়ে বলল, আরে আরে, নিয়ে নিলেন যে! এক্ষুনি না ফোনটা আমাকে দিলেন। যার মধ্যে কৃতজ্ঞতা বোধ নেই তাকে কিছু না দেওয়াই উত্তম। কথাটা শুনে শীতল ভাবলো শুদ্ধ বোধে হাসি মুখে বিদায় নিতে চাচ্ছে না। ফোনটা নিতে গেলে আগে বিশুদ্ধ পুরুষের মন গলাতে হয়। দরকার হলে কাঁদতে হবে, প্রচুর কাঁদতে হবে, কেঁদে কেঁদে ফোনটা হাতাতে হবে। এদিকে নিচ থেকে সীতারার ডাক শুনে শুদ্ধ হনহন করে শীতলের রুম থেকে বেরিয়ে গেল। ফোনটা হাতছাড়া হতে দেখে শীতলও পিছু পিছু গেল। তবে যাওয়ার আগে 2 চোখে গ্লিসারিন দিল, যাতে চোখে পানি আসে। চোখের পানি সস্তা নাকি, চাইলেই যখন তখন কাঁদা যায়। তারপর চোখ মুছতে মুছতে সে গিয়ে দাঁড়ালো শুদ্ধের থেকে একটু দূরে। শব্দ করে নাক টেনে কাঁদতে থাকলো নিঃশব্দে। বাড়ির সবাই উপস্থিত হয়ে টুকটাক কথা বলছে। সীতারা পূর্বের মতো খাবার বেঁধে দিতে বক্স রেডি করছেন। এত বলে কই ওনাকে শুধাতে পারে না শুদ্ধ। যতবার যাবে ততবার উনি
বাধাবাধির ঝামেলা করবেই করবে। কথা বলতে বলতে হঠাৎ সিরাতের চোখ গেল শীতলের দিকে। শীতল এক কোণে দাঁড়িয়ে ওড়না দিয়ে মুখ চোখ মুছছে, চোখ নাক লাল করে ফেলেছে কেঁদে কেঁদে, হেঁচকি উঠছে থেমে থেমে। মেয়েটাকে এভাবে কাঁদতে দেখে সিরাত বিস্মিত সুরেই বললেন, এ কি কাঁদছিস কেন শীতল? কি হয়েছে তোর? পেট ব্যথা, মাথা ব্যথা করছে? না 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 তাহলে এভাবে কাঁদছিস কেন মা? কিছু খাবি? না। সকলের দৃষ্টি তখন শীতলের দিকে। একে একে কারণ জানতে এগিয়ে এসেছে তারা। পিঠে মাথায় হাত বুলিয়ে কান্নার কারণ জানতে চাইলে শীতল ফুপাতে ফুপাতে বলে, শুদ্ধ ভাই চলে যাচ্ছে, তাই আমার খুব কষ্ট হচ্ছে, বুকের ভেতরটাই ধরাস ধরাস করছে। শীতলের মুখে কথা শুনে সকলেই হতবাক, হতবম্ব। স্বয়ং শুদ্ধ এ কি আদৌ বিশ্বাসযোগ্য যে মেয়ে কিনা অশুদ্ধের উপস্থিতি সহ্য করতে পারে না, বাড়ি এলে মনে মনে গালির ফোয়ারা ছুটায়, সে কিনা কাঁদছে শুদ্ধের জন্য? চোখের পানি দেখে বোঝার উপায় নেই মিথ্যে বলছে। কেন যেন সবাই সন্দেহ নজরে তাকালো শুদ্ধের দিকে। শুদ্ধ দুই ভ্রু কুচকে তাকিয়ে দীর্ঘশ্বাস চাপে। কেউ বুঝুক আর না বুঝুক, আসল কাহিনী বুঝেছে সে নিজে। তবুও কিছু বলার প্রয়োজন বোধ করলো না। ড্রামা কুইন ড্রামা করবে, হে আর নতুন কি? কিন্তু শীতলের কান্না দেখে সিরাত পুনরায় বললেন, স্বামী বিদেশ গেলেও তো কেউ এভাবে কাঁদে না, অথচ তুই কি না শুদ্ধর জন্য এভাবে কাঁদছিস? ব্যাপারটা ঠিক হজম হচ্ছে না মা। শীতল নাক টানলো, চোখও মুছলো, তারপর শুদ্ধির ফুপাতে বলল, নিজের খেয়াল রাখবেন, তাড়াতাড়ি ফিরবেন, ফোনটা দিয়ে যান, খোঁজ খবর তো নিতে হবে নাকি? এবার সবাই মুখ চাওয়াচাই করলো। এবার কারোরই বুঝতে বাকি রইল না আসল কাহিনী। সায়ন্ত হো হো করে হেসেই ফেললো। অগত্যা শুদ্ধ সবার সামনে ফোনটা দিয়ে সাবধান করে দিল, ফোন নিয়ে বাড়ি যাবি না, টিকটক করার কথা মাথাতেও আনবি না। শীতল খপ করে ফোনটা নিয়ে ঘাড় কাত করে মুখ ভর্তি হাসে, অর্থাৎ সে সব কিছুই করবে না। তারপর শুদ্ধ সবার থেকে বিদায় নিয়ে চলে গেল। ঢাকা গিয়ে শীতলের সাথে দু একবার কথা হয়েছে শুদ্ধের জন্য মেয়ে দেখার ব্যাপারে। সিতারা সহ সবাইকে এনিয়ে বিনিয়ে অনেক কিছুই বলেছে, কিন্তু বাড়ির ছোট সদস্য বলে তার কথা কেউ আমলে নেয় না, হেসে উড়িয়ে দেয়। ওদিক থেকে শুদ্ধ রোজ চাপ দিতে থাকে, ফোন দিয়ে কিছু বলার আগেই বলে, বলেছিলি মেয়ে দেখা শুরু করেছে। শীতল খুব বিরক্ত হয়। বিয়ে পাগল ছেলে নিজের বিয়ের কথা নিজেই বলে না, অথচ তাকে বাঘের মুখে ঠেলে দেয়। কিন্তু কি আর করার, হাল ছেড়ে দিলে তো চলবে না। গ্যারাকলে ফেসে গেছে, সহ্য করতেই হবে। 1.5 ঘন্টার মতো ঘুমিয়ে বিছানা ছাড়লো শীতল। তারপর কিয়ারাকে বের হতে বলে নিজেও কোচিংয়ের উদ্দেশ্যে বের হলো। মুখে মিটিমিটি হাসি। নতুন ফোন, নতুন সিম, নতুন ফেসবুক আইডি পেয়ে খুশি যেন ধরে না। কোচিংয়ে গিয়ে সে সবার আগে কিয়ারার আইফোন দেখালো, ভাব নিয়ে ছবিও তুললো দুই বান্ধবী। তারপর কোচিং শেষে বের হয়ে দেখে কিয়ারার বাবা দাঁড়িয়ে আছে। কিয়ারার মামাতো বোনের জন্মদিন, তাই এখান থেকে সোজা মামা বাড়ি চলে যাবে তারা। শীতলকে সাবধানে যেতে বলে কিয়ারা চলে গেল তার বাবার সাথে। শীতলও সাবধানে রাস্তা পার হয়। সামনের মোড়ে রিক্সা পাওয়া যাবে। সন্ধ্যাও ঘনিয়ে এসেছে প্রায়। সে মোড়ের দিকে যাওয়ার জন্য পা বাড়াতেই কিছু লোক তার পট আটকে দাঁড়ায়। অচেনা ছেলে পুলে দেখেও মিষ্টি করে হেসে শুধালো, কিছু বলবেন ভাইয়া? শুদ্ধ ভাই আমাদেরকে পাঠিয়েছে আপনাকে নিয়ে যাওয়ার জন্য। কোথায় শুদ্ধ ভাই? সামনে একটা রিসোর্টে ওনার ফ্রেন্ডের বার্থডে পার্টি আসছে, তাই ভাই আপনাকে নিয়ে যাওয়ার কথা বলেছে। ঢপ মারছেন না তো? কি যে বলেন না ছোট আপু, সেই সাহস কি আর আমাদের আছে? আপনারাও শুদ্ধ ভাইকে ভয় পান বুঝি? তাই তো একটু পাই। কথাটা শুনে শীতল খিলখিল করে হেসে উঠল। শুদ্ধকে ভয় পায় এমন লোকও আছে দেখে ভালোই লাগলো। ছেলেগুলো তার সঙ্গে গল্প করতে করতেই গাড়ির কাছে গেল। সামনে রাখা কালো গাড়িটায় উঠতেই ইশারা করলো, আপু আপনি বসেন, আমরা এক্ষুনি আসছি। আচ্ছা ভাইয়া। ছেলেগুলো একটু দূরে দাঁড়িয়ে কাকে যেন ফোন করলো। কল রিসিভ না করায় কল দিতেই থাকলো। নিজেরা গুজুর গুজুর করে সামনের দোকান থেকে সিগারেট কিনল। তাদের মতিগতি খেয়াল করে শীতলের কেমন যেন লাগলো। কোথায় নিয়ে গেল সায়ন শুদ্ধ নিজেই যায়। কোথাও নিয়ে গেল তো সায়ন শুদ্ধ নিজেই নিয়ে যায়, কখনো তো কাউকে পাঠায় না। তাহলে আজ কেন? আর তাছাড়া তার জানা মতে শুদ্ধ দেশের বাইরে আছে। দেশের বাইরে থেকে কিভাবে বার্থডে পার্টি অ্যাটেন্ড করবে? এসব ভেবে তার মাথা ঘুরতে লাগলো। অজানা এক ভয়ে হাত পা কাঁপতে থাকলো। বিপদের আভাস পেয়ে ছেলেগুলোর দিকে নজর রেখে ডাটা অন করে কল দিল শুদ্ধের নাম্বারে। 3 বারের বেলায় শুদ্ধ কল রিসিভ করতে শীতল হড়বড় করে বলল, শুদ্ধ ভাই আপনি কি আমাকে নিয়ে যেতে লোক পাঠিয়েছেন? কই না তো, আমি কেন লোক পাঠাবো?
তাহলে একদল ছেলে এসেছে, আপনার নাম বলল, আপনি নাকি আমাকে নিয়ে যেতে তাদের পাঠিয়েছেন। এখন কোথায় আছিস তুই? একটা কালো গাড়িতে বসে আছি। চেনা নেই জানা নেই কার গাড়িতে উঠে বসেছিস? কেউ কিডন্যাপ করতে যায়নি তো আবার? কিডন্যাপ? কিডন্যাপ করবে মানে কি বলছেন এসব? এখন উপায়? আমি কি তাহলে অজ্ঞান হয়ে যাব? অজ্ঞান হয়ে যাবে মানে? গুন্ডারা ধরতে এলে সিনেমায় নায়িকারা যেভাবে অজ্ঞান হয়ে যায় ওভাবে। এটা বাংলা সিনেমা পাসনি, পালা বেয়াদব। এক্ষুনি কারে দরজা খুলে দৌড় দে। ওরা তো গাড়ির কাছে দাঁড়িয়ে আছে। যেভাবেই হোক তাদের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যা শীতল। এতক্ষণে ব্যাপারটা সহজভাবে নিলেও এবার শীতলের ঘাম ছুটে গেল। সুধের কথা বলার ধরনই বলে দিচ্ছে সে মজা করছে না। লোকগুলোও সে পাঠায়নি, অর্থাৎ পুনরায় নিজের বোকামোতে নিজে ফেসে গেছে। কিন্তু এরা কারা? তাকে কোথায় নিয়ে যেতে চায়? সে ভয়ে ভয়ে বলল, ভয় লাগছে শুদ্ধ ভাই। ভয় নেই, গাড়ি জানলা দিয়ে দেখ আশেপাশে লোকজন আছে কিনা। যদি থাকে সেদিকে দৌড়ে যা। আমি এক্ষুনি ভাইকে যেতে বলছি। শুদ্ধের চিন্তিত কণ্ঠস্বর, শীতলের ভয়ার্ত কণ্ঠস্বর শুনে তার বুকের ভেতর কেমন যেন মোচড় দিয়ে উঠেছে। কপাল বেয়ে সরু ঘাম ঝরতে শুরু করে। তবুও শীতলকে স্বাভাবিক রাখতেই বলে গেল, শীতল, হ্যালো হ্যালো, আমার কথা শুনতে পাচ্ছিস? ফোন বন্ধ করিস না, যেভাবেই হোক ফোনটা যেন অন থাকে। প্রয়োজনে ফোন সাইলেন্ট করে সেদিনের মতো সেফ জোনে লুকিয়ে রাখ। কথাটা বলতে না বলতে কয়েকজনের কথা শোনা গেল। বুঝলো শীতলের সঙ্গে হাতাহাতি হচ্ছে ওদের। শীতল সমানে চেঁচাচ্ছে, বাঁচান শুদ্ধ ভাই, এরা সত্যি সত্যি আমাকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে। শুদ্ধ ভাই, এরা আমাকে। শীতলের পুরো কথাটা শোনা গেল না। এরপরে ফোনটা অফ হয়ে গেল। কোনোভাবেই না ফোনে কল ঢুকলো, আর না লোকেশন ট্র্যাক করা গেল। সন্ধে 6:30। চলন্ত গাড়ির পেছনের সিটে মুখ ফুলিয়ে বসে আছে শীতল। মন খারাপ করে তাকিয়ে আছে বাইরের দিকে। গাড়িটা কোন দিক দিয়ে যাচ্ছে বুঝতে পারছে না, আর না এই রাস্তা তার পরিচিত। সারাদিন পর অফিস ছুটির কারণ পথঘাটে জ্যাম বেঁধেছে। একটু পথ গিয়ে জ্যামের কারণে বসতে হচ্ছে মিনিটের পর মিনিট। জ্যাম দেখে চিৎকার করার পায়ে তারা জুটতে পারে ভেবে ছেলেগুলো শীতলের চোখ হাত মুখ বেঁধে দিয়েছে। কর্কশ্বরে শাসিয়েওছে যেন শব্দ না করে। গাড়িতে গান চলছে যাতে শীতলের গোঙানোর শব্দ ভুলেও বাইরে না যায়। পেছনের সিটও অন্ধকার করে রাখা। গাড়ির গ্লাস তুলে দেওয়ায় বোঝারও উপায় নেই জলজান্ত একটা মেয়েকে তারা কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে। কিডন্যাপ হচ্ছে জেনে শীতল প্রথম প্রথম ভয় পেলেও এখন আর ভয় পাচ্ছে না, বরং রাগ হচ্ছে। মন যাচ্ছে নিজেকে থাবড়াতে। মোট কথা সে এমন বোকামো করলো কিভাবে? নিজের পায়ে হেঁটে এসে গাড়িতে বসে যেসব চিন্তা করলো সেসব আগে কেন করলো না? কেন ভাবলো না বাইরের পৃথিবীটা জনজালে ভরা, বেশিরভাগই নারী খেকো হায়না। এদিকে তার ফোনটাও কেড়ে নিয়েছে ছেলেগুলো। কিন্তু এরা কারা? কোথায় নিয়ে যাচ্ছে তাকে? এসবের পেছনে কে আছে? কে তাদের গোপন শত্রু? কি উদ্দেশ্য তার? তাকে মেরে ফেলবে নাকি তার গায়ে কলঙ্কের বৃষ্টি কালি লেপিয়ে দিবে? তাছাড়া আজকাল নাকি দলে দলে কিডনি চোর বের হয়েছে। অল্প বয়সী ছেলে মেয়ে ধরে নিয়ে কিডনি কেড়ে নিচ্ছে। তারও কি তাই করবে নাকি? যদি করে টাকার ভাগ তাকে দিবে নাকি পুরোটা নিয়ে নেবে? যদি দেয় তো ভালো, নয়তো সেও বদমাশগুলোর নামে মামলা ঠুকে দেবে। আর্মির মেয়ের কিডনি কারার স্বাদ জন্মের মতো গুছিয়ে দেবে। আর্মি শব্দটা স্মরণ হতে বাবার কথা মনে পড়ে গেল তার। ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। কাঁদতে কাঁদতে কান্নার গতি বেড়ে গেল। হঠাৎ তাকে কাঁদতে দেখে ছেলেগুলো একে অপরের মুখ চাওয়াচাই করে। তাদের কাছে খবর আছে এই মেয়ে দেখতে ভোলা ভালা হলেও বহুত চালাক। শয়তানি বুদ্ধি তার রন্ধ্রে রন্ধ্রে, তাই ভুলেও এর অভিনয়ে গলা যাবে না। না আবেগ দেখে মায়া করা যাবে, আর না কেঁদে মরে গেলেও সান্ত্বনা দেওয়া যাবে না। কারণ কথার চক্করে ফেলে গোপন তথ্য নিয়ে নিতেও পারে। কথাটা ভেবে তারা কেউ কথা বাড়ালো না, বরং নিজেরা গল্প করতে লাগলো। তারপর জ্যাম ছুটলে গাড়ি ছুটালো নির্জন রাস্তার পথে। এ রাস্তায় কেউ নেই দেখে শীতলের মুখ চোখ খুলে দেওয়া হলো। আজ ছাড়া পেয়ে সে উঠে বসলো। আশেপাশে তাকিয়ে বোঝার চেষ্টা করলো গাড়ি কোন দিকে যাচ্ছে, কিন্তু অন্ধকার জনমানব শূন্য রাস্তা দেখে ভয়ে চুপসে গেল। তাকে ভয় পেতে দেখে একটা ছেলে খ্যাক খ্যাক করে হেসে বলল, কিছু খাবেন আপু? আপনাদের বসের নাম কি? জানি না। যার হয়ে কাজ করছেন তার নাম জানেন না? না, টাকার বিনিময়ে কাজ করি। টাকা পেলে আর কোনো কিছু জানার আগ্রহ আসে না। আপনাদের স্যারকে ফোন দিয়ে বলুন আমি কথা বলবো। জায়গা মতো পৌঁছায় শুধু কথা না, অনেক কিছু করতে পারবেন। কথাটা বলে ছেলেটা শব্দ করে হাসতে লাগলো।
তার দেখে হাসতে লাগলো সঙ্গে ছেলেগুলো। শীতল চোয়াল শক্ত করে তাকিয়ে রইল, মনে মনে কয়েক দফা গালি বর্ষণ করে চুপ করে বসে রইল। কাঁদতে লাগলো নীরবে নিঃশব্দে। কাঁদতে কাঁদতে কেন যেন তার বড়ইয়ের আচারের কথা মনে পড়লো। ভাবলো এদের হাতে মারা গেলে আর আচার খাওয়া হবে না তার। বড় অমর বানানো আচার সায়ন ভাই খেয়ে নেবে। সায়ন ভাই আবার আচার পাগল, মেয়ে মানুষের মতো বাটি বাটি আচার খায় সে। আচ্ছা, সায়ন ভাইয়ের যখন বিয়ে হবে, তার বউয়ের বাচ্চা হবে, তখন সায়ন ভাই কি তার বউয়ের আচারে ভাগ বসাবে? কেড়ে করে নিজেই খেয়ে নিবে, নাকি মুখ ভর্তি আচার নিয়ে বলবে? কথাটা ভেবে খিলখিল করে হেসে উঠল শীতল। ছেলেগুলো কথা থামিয়ে ঘুরে তাকালো তার দিকে। অদ্ভুত তো, মেয়েটার গায়ে জিন আছে নাকি? এই হাসে তো এই কাঁদে। শীতল সিটে হেলান দিয়ে বসে কিছু একটা ভাবলো। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে ভ্রু কুচকে একে একে সব ছেলেগুলোকে গনে গনে দেখলো। মোট 5 জন আছে গাড়িতে। একজন একটু পরপর কার সাথে যেন ফোনে কথা বলছে। একবার তার ছবি তুলে কাকে যেন পাঠালো সে। কয়েক মিনিটের মধ্যে পুনরায় কলে ছেলেটা রিসিভ করে। বিনয়ী ভাব কণ্ঠে ঢেলে বলল, ফেনীর দিকে যাচ্ছিস স্যার? তাহলে গাড়ি ঘোরাবো? গুডান কুমিল্লায়? জি জি, তাহলে কুমিল্লার দিকে এগোচ্ছি আমরা। শীতলের তাদের কথা শুনলো, মস্তিষ্কে ধাক্কা দিল নানান চিন্তা। এদেরকে বিশ্বাস করে ভুল করে ফেলেছে। যেভাবেই হোক গাড়ি থামানোর ব্যবস্থা করতেই হবে। বুদ্ধি খাটিয়ে শুদ্ধ সায়ন নয়তো বাবাকে একটা ক্লু পাঠাতে হবে। তার আগে কথা বলে এদের মাথা খেতে হবে। ভয় পেলে চলবে না, বরং ভয় পেলে এরাই লাই পাবে, মজা লুটবে। কথাটা ভেবেই সে মন খারাপ দূর করে ঠোঁটে হাসি ফোটাল। এরপর কণ্ঠে মধু ঢেলে মিষ্টি করে ডাকলো, ভাইজান। পাশে বসা ছেলেটা তাকালো। সে আবার কানে কম শোনে। মেয়ে মানুষের মিনমিনে সুরের কথা বোঝেও কম। না বুঝলে পুনরায় জিজ্ঞাস করতে ইগোতে বাঁধে। যতই হোক পুরুষ মানুষ বলে কথা, আত্মসম্মানবোধ তো থাকা জরুরি। শীতল তাকে কিছু বলছে বুঝতে পেরে সে পাশের জনকে গুঁতো মারে, ইশারা করে পাশে তাকাতে। পাশের জন তখন সবে মুখে পানি নিয়েছিল পান করার জন্য। হঠাৎ গুঁতো মা লাগায়, মুখের পানি বেরিয়ে গেল। সে বিরক্ত হয়ে তাকালো কম শোনা ছেলেটার দিকে। তাকে তাকাতে দেখে ছেলেটা দাঁত বের করে হেসে শীতলকে দেখালো। ছেলেটার দৃষ্টি যেন বলে দিল শীতলের উপর খুবই বিরক্ত। 2টা থাপ্পড় দিতে পারলে শান্তি পেত। মেয়েটার চোখ মুখ খুলে দেওয়া হয়েছে অনেক আগে, অথচ মেয়েটা না কাঁদছে আর না চিৎকার করছে। চিৎকার করার অজুহাতে মারধর করতো না হয়, কিন্তু সে তা করছে না। বরং দেখে মনে হচ্ছে পিকনিকে যাচ্ছে সে, ভীষণ খুশি। তাকে রাগী দৃষ্টিতে তাকাতে দেখে শীতল পুনরায় ডাকলো। এবার ছেলেটা কর্কশ কণ্ঠে জবাব দিল, কিটা হয়েছে? শীতল ভ্রু কুচকায়। ইচ্ছে তো করলো মুখ বরাবর একটা ঘুষি মেরে বলতে, আমাকে কিডন্যাপ করে আমাকেই বলছিস কিতা হইছে? হারামির দল, একবার ছাড়া পাই তোদের পেছনে লাল কাপড় বেঁধে শুদ্ধ সারের গুঁতো না খাওয়ালে আমার নামও শীতল না। তখন ভালো করে বুঝবি আমার আসলে কিতা হইছে। মনের কথা মুখ ফুটে বলা হলো না শীতলের। কোনো মতে কথা গিলে মুখ এইটুকু করে বসে রইল। এখন ড্রাইভারের পাশে বসা ছেলেটা হাসি মুখেই শুধালো, কোনো সমস্যা আপু? শীতল সাহস পেল, বেঁধে রাখা হাতটা মোচড়ামুচড়ি করেই বলল, এই ভাই, বড়ইয়ের আচার আছে আপনার কাছে? না নেই। নেই মানে কেন নেই? এখন দেব একটা গাট্টা। কিডন্যাপ করার সময় মনে ছিল না গাড়িতে উঠলে আমার বমি পায়, মাথা ঘুরায়? এখন দেই আপনার গায়ে হক হাক করে বমি করে? মস্ত বড় ভুল হয়ে গেছে ম্যাডাম। পরের বার কিডন্যাপ করতে এলে আপনার জন্য বড়ইয়ের আচার নিয়ে আসবো। ঠিক আছে ঠিক আছে, কিন্তু আমাকে নিয়ে যাচ্ছেনটা কোথায়? এক কাজ করুন, কক্সবাজার, রাঙামাটি নয়তো সাজেকের দিকে চলুন। জীবনে কখনো মন খুলে বেড়াতে পারলাম না, এই সুযোগে ঘুরে আসাও হবে। ম্যাডাম, আমরা আপনাকে কিডন্যাপ করছি, হানিমুনে নিয়ে যাচ্ছি না। আপনাদের মতো পেট মোটা বয়রার টাকলা পোলাপানের সাথে আমি হানিমুনে যেতামও না। যা বলছি শুনুন, নয়তো আপনাদের মালিকের কাছে বিচার দেব কিন্তু। স্যার বলছে আপনাকে কুমিল্লায় নিয়ে যেতে। কেন, রসমালাই খাওয়াইতে? না, আপনাকে খেতে। আমাকে কেন খাবে? তাদের বাড়িতে মা বোন নেই, গিয়ে তাদের খাক। অন্যের বোনের দিকে নজর কেন? এই কথাটা শুনে ছেলেটা চুপ হয়ে গেল। গাড়ি উঠে অবধি বকবক করতেই আছে মেয়েটা। প্রশ্নের বহর থামছে না। কান মাথা সব ঝালাপালা করে দিল। শুধু বসের জন্য কিছু বলতেও পারছে না, নয়তো এতক্ষণে জানের দফা রফা করে ফেলতো। ছেলেটা চুপ হয়ে গেল দেখে শীতল কথা বাড়ালো না। কিছুক্ষণ পর নড়ে চড়ে বসলো, কিন্তু কতক্ষণ আর এভাবে বসে থাকা যায়?
একদিক দিয়ে নিশ্চিত শুদ্ধ জেনেছে কিডন্যাপ হয়েছে, নিশ্চয়ই কোনো না কোনো পথ খুঁজে বের করবে সে। তবে ফোন অন থাকার কথা বলেছিল শুদ্ধ, কিন্তু ছেলেগুলো তার ফোনটা কেড়ে বন্ধ করে দিয়েছে। রাত বাড়ছে, এর কটা বাজে কে জানে। আম্মুরাও বাসায় ফিরেছে। ওনারা বাসায় ফিরে তাকে না পেয়ে চিন্তা করছে বোধহয়। এখন কি করবে সে, কিভাবে ছাড়া পাবে? রোজ পত্রিকা খুললেই দেখা যায় ধর্ষণের সংবাদ। তার সাথেও কি এমন কিছু ঘটবে? চৌধুরী বাড়ির সদস্যদের মাথা হেট হবে শুধু তার বোকামোর কারণে। বড় আব্বু, মেজ আব্বু, আব্বু, সায়ন ভাই, শুদ্ধ ভাই, তারা কি লজ্জায় পড়ে যাবে? তাদের সুখপূর্ণ জীবনে অসম্মানের তকমা লাগবে তার কারণে। বড় আম্মু, মেজ আম্মু, আম্মুরা কি তার জন্য কাঁদবে? শখ আপু, স্বর্ণ আপু, এরা কি মন খারাপ করবে, নাকি খুশি হবে জ্বালাতন করা মানুষটা হারিয়ে গেল? এইসব ভেবে তার গলা শুকিয়ে এলো, কণ্ঠরোধ হয়ে এলো বুক চাপা কান্নায়। ভয় কাঁপতে লাগলো সে। নির্জন রাস্তায় তার উপরে এতগুলো ছেলে। সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করে বসে রইল শীতল। না, একটু খাওয়া দরকার। সে ছেলেগুলোকে বলল পানি খাবে, তাকে পানি খাওয়ানো হলো। কিছুক্ষণ পর বলল ক্ষুধা পেয়েছে, তাকে খাবারও দেওয়া হলো। অথচ খাবার গলা দিয়ে নামছে না। মানুষ ভয় পেলে কিংবা টেনশন করলে বুঝি এমনই হয়। ফোনটা এখনো বন্ধ হয়ে পড়ে আছে। শীতলের জানা মতে ফোন বন্ধ থাকলে লোকেশন ট্র্যাক করা যায় না। লোকেশন ট্র্যাক না করলে তার খোঁজ করতে পারবে না শুদ্ধ। তাই মনে মনে কিছু একটা ভেবে বলল, এভাবে সময় কাটছে না, ফোনটা দিলে রিলস দেখলে সময় কাটতো। কথাটা শুনে অতিষ্ঠ হয়ে একজন সজোরে থাপ্পড় বসিয়ে দিল তার দুগালে। দাঁতের সাথে ঠোঁট লেগে রক্ত বের হলো। পুরুষালী শক্ত হাতের থাপ্পড়ে গালে 5 আঙ্গুলে দাগ বসে গেল। শীতল হতবাক হয়ে তাকালো ছেলেটার দিকে। অকারণে মারার জন্য খুব রাগ হলো তার। সেও এক পা তুলে আচমকা লাথি বসালো ছেলেটার প্যান্ট বরাবর। তার এহেন কাণ্ডে পাশের ছেলেটা এবার রেগে আরেকটা থাপ্পড় বসিয়ে হিজাব টেনে খুলে ফেললো। এক হাতে নাক চেপে ধরে আরেক হাত শক্ত করে চেপে ধরলো শীতলের গলা। নিঃশ্বাস নিতে না পেরে শীতল গলা কাটা মুরগির মতো ছটফট করতে লাগলো। হাত পা ছুঁড়েও ছেলেটা ছাড়াতে পারলো না। এবার প্রাণটা বুঝি যায়। এতক্ষণ ভয় দূর করতে বক বক করছিল শীতল। বোঝাতে চেয়েছিল সে ভয় পাচ্ছে না, স্বাভাবিক আছে। আসলে কি তাই? এতগুলো ছেলের মাঝে স্বাভাবিক থাকা যায়? আদৌ কি থাকা সম্ভব? এদিকে তার বকবকানিতে অতিষ্ঠ হয়ে অন্য ছেলেগুলো থামানো তো দূর, এগিয়েও এলো না, বরং দেখলো, হাসলো। পরে শীতলের চোখ জোড়া উল্টে আসলে তারা ছেলেটাকে কোনো মতে সরালো। তবে ছেলেটার সরার আগে শীতলের বুকে সজোরে একটা লাথি বসালো। লাথিটা লেগেছে হার্ট বরাবর। এই বুঝি প্রাণটা বেরিয়ে এলো। জন্মের পর গায়ে ফুলের টোকা না পড়া মেয়েটা অসহ্য যন্ত্রণায় গুমড়ে উঠল। তার হাত পাও ধীরে ধীরে শীতল হয়ে এলো। চোখে নামলো গাঢ় অন্ধকার। কানে বাজলো প্রাণপ্রিয় বাবার আদুরে ডাক, মা। শীতল, কই তুমি মা? শীতল ছোট থেকে অতিরিক্ত চঞ্চল, বাচাল, দুষ্ট বুদ্ধির অধিকারী। তবে সেই যতই চঞ্চল হোক, দুষ্টুমি করুক, কেউ তাকে এভাবে মারেনি। সারাফত চৌধুরীর কারণে মারার সাহস করেনি কেউ। শুধু মাঝে মাঝে মার খেত শুদ্ধের হাতে, তাও তার অপকর্মের জন্য। এই জন্য শুদ্ধকে পাষাণ উপাধিও দিয়েছে। তবে আজ বুঝলো শুদ্ধ ভাই মারলেও রয়ে শয়ে সহ্য ক্ষমতা বুঝেই মারত। আর এরা, তবে বলতেই হয় শুদ্ধ ভাই আর এদের মারের মধ্যে অনেক তফাৎ, আকাশ পাতাল তফাৎ। শীতল জ্ঞান হারায়। অচেতন শীতলের মাথাটা ধাক্কা খেলো গাড়ির কাচের সাথে। হঠাৎ গাড়ি ব্রেক করে, আবারও গিয়ে ধাক্কা খেলো সামনের সিটে। তবুও ছেলেগুলো দেখলো না। বিরক্ত মুখে ফোনে ব্যস্ত হয়ে পড়লো। অন্যের বাড়ির মেয়ে মরুক বাচুক, যা ইচ্ছে করুক, তাতে তাদের কি? অগত্যা 3 চৌধুরীর এক কলিজা অনাদরে পড়ে রইল সিটের উপরে। 3 মায়ের আদরের রাজকন্যাটা আঘাত পেয়ে কপাল ফুলে কালশিটে দাগ পড়ে গেছে। 4 ভাইয়ের সবচেয়ে চঞ্চল বাচাল বোনটিকে কথা বলার দায়ে শক্ত হাতে আঘাত করা হয়েছে। তার ঠোঁট কেটে রক্ত পড়ছে। গলা চেপে ধরায় গলায় দাগ বসে গেছে। কেউ জানলো না, কেউ দেখলো না চৌধুরী বাড়ির আদরে কন্যার বর্তমান অবস্থা। কিছুদিনের জন্য দেশ ছেড়েছে শুদ্ধ। 5 বন্ধু এসেছে তাদের স্যারের জরুরি ডাকে। দিনরাত এক করে তারা কাজ করছে ল্যাবে। খাওয়ার সময়টুকু ছাড়া সময় কাটছে সেখানে। আজও এক মনে কাজ করছিল সে। হঠাৎ ফোন ভাইব্রেট করায় কাজে বিঘ্ন ঘটে সবার। স্যার খুব বিরক্ত হলেও কিছুই বললেন না, কারণ শুদ্ধ শুনতো না। দলের মধ্যে এই ছেলেটা যেমন মেধাবী,
তেমনই তারা। কিছু কিছু ক্ষেত্রে ছাড় না দিলে সে কাজ হাতে দেয় না। তাছাড়া ছেলেটা পরিবার নিয়ে খুব বেশি পজিটিভ, তাই তো কথা না বাড়িয়ে সবাইকে মনোযোগী হতে হলো। ইশারা করলো তিনি, আর শুদ্ধ ফোনটা নিয়ে চলে গেল ল্যাবের এক কোণে। ডিসপ্লেতে ভাসছে ব্যাঙাচিনা। কল রিসিভ করে শীতলের কথা শুনে চিন্তা বেড়ে গেছে তার। সে স্যারকে বলে বেরিয়ে এসেছে ল্যাব থেকে।